মোবাইল স্টাডিতে আর একবার সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। আমি রবীন জানা। তো মাধ্যমিকের বাংলা বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আজকে চতুর্থ ক্লাস। এই চতুর্থ ক্লাসে আজকে আমরা আলোচনা করব সাহিত্য সঞ্চয়ন থেকেই একটা কবিতা আছে কবি শঙ্খ ঘোষের লেখা, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতাটি আজকে আমরা আলোচনা করব। তবে আর বেশি কথা না বলে চলে যাই আমরা বিষয়ে। কবিতাটি আলোচনা করতে গেলে প্রথমে আমাদের যেটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে কবি পরিচিতি, অর্থাৎ কবি শঙ্খ ঘোষ সম্পর্কে কিছু কথা আমাদের জেনে নেওয়া এখানে প্রয়োজন আছে। আধুনিক কবিদের মধ্যে, অর্থাৎ বিংশ শতাব্দীর কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি হলেন শঙ্খ ঘোষ। এই শঙ্খ ঘোষ সম্পর্কে বলতে গেলে প্রথমেই শৈশবটা জানতে হবে আমাদেরকে। শৈশব জানতে গেলে আমরা প্রকৃত নামটা শঙ্খ ঘোষের কী সেটা কিন্তু জেনে নেওয়া একান্তই প্রয়োজন। শঙ্খ ঘোষের প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। চিত্তপ্রিয় ঘোষ, তিনি চাঁদপুর অর্থাৎ বাংলাদেশ, তখন অবিভক্ত বাংলা, সেখানেই জন্মগ্রহণ করেছিলেন। 5ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন 1932, মানে তখন ভারতবর্ষ স্বাধীন হয়নি। হ্যাঁ, পরাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। 5ই ফেব্রুয়ারি 1932 সালে তিনি জন্মগ্রহণ করেন। আর মৃত্যু ঘটেছিল কিন্তু রিসেন্ট, আমরা জানি করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছিলেন খুব 21শে এপ্রিল 2021 সালের 21শে এপ্রিল কলকাতায়। কারণ উনি বাংলাদেশে জন্মগ্রহণ করার পরে ওখানে ছোটোবেলার পড়াশোনা শেষ করে তিনি কিন্তু কলিকাতায় চলে এসেছিলেন, সপরিবারে কলিকাতায় চলে এসেছিলেন এবং সেখানে এসেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সেখানে পড়াশোনা করেছেন। এখানে সিটি কলেজে, বিভিন্ন কলেজে তিনি শিক্ষকতা করেছেন। এই ছিল ওনার জন্ম মৃত্যু। কিন্তু মাঝখানে যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে ওনার পরিচিতিটা কীভাবে হয়েছিল। কি পরিচিতি? তিনি তো কবি ছিলেন, এটা ঠিকই, কিন্তু তার সঙ্গে তিনি প্রাবন্ধিকও ছিলেন। এবং শুধু প্রাবন্ধিক নন, তিনি রবীন্দ্র সাহিত্য বা রবীন্দ্র বিশেষজ্ঞ হিসাবে তিনি কাজ করেছেন। আর সবথেকে বড় পরিচয় ওনার সাহিত্য সমালোচক হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছিলেন। হ্যাঁ, তবে ওনার এই যে কাব্যিক জগৎ, অর্থাৎ তিনি যে সময়ের মধ্যে কবিতাগুলি লিখেছিলেন তার মধ্যে খুব আধুনিকতা আছে। আধুনিক কবি ছিলেন। নামগুলি শুনলেই মনে হবে যেন একদম প্রকৃত আধুনিক একটা নামকরণ করেছেন তিনি কবিতাগুলোর। যেমন আমরা যদি বলি, তিনি প্রথমেই কবিতাটা লিখেছিলেন, প্রথম কবিতা, জীবনের প্রথম কবিতা 1956 খ্রিস্টাব্দে লিখেছিলেন। সেটা হচ্ছে দিনগুলি রাতগুলি। হ্যাঁ, এই কবিতাটা তিনি লিখেছিলেন প্রথম কবিতা না। তারপরে হচ্ছে নিহিত পাতার ছায়া, লেখাগুলো একটু অন্যরকম। শ্রেষ্ঠ কবিতা, মূর্খ বড়, এই জাতীয় লেখাগুলি তিনি লিখেছিলেন। হ্যাঁ, সামাজিক নয়, এই কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন, প্রভৃতি কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন। এছাড়া বিভিন্ন প্রবন্ধ গ্রন্থ তিনি লিখেছিলেন। তার মধ্যে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, এটাও খুব বিখ্যাত একটা প্রবন্ধ। ছন্দময় জীবন প্রভৃতি প্রবন্ধ গ্রন্থগুলি তিনি লিখেছিলেন। এছাড়া ছোটদের জন্য তিনি অনেক লেখা লিখেছেন তিনি। তার মধ্যে অল্প বয়স কল্প বয়স, এটা যেমন খুবই বিখ্যাত। তারপরে হচ্ছে ছোট্ট একটা স্কুল জীবন নিয়ে, ওনার স্কুল জীবন নিয়েই লিখেছেন। এরকম বিভিন্ন। এছাড়া অন্যান্য কাব্যগ্রন্থ যিনি লিখেছিলেন সেগুলো হচ্ছে একদম আধুনিক যুগে যে সমস্ত লেখাগুলি তিনি লিখেছিলেন তার মধ্যে হচ্ছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, উর্বশীর হাসি, এই জাতীয় লেখাগুলি তিনি কিন্তু লিখেছেন। বিভিন্ন পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। 2011 সালে পদ্মভূষণ পুরস্কার তিনি লাভ করেছিলেন।
জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, তারপরে হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কারও তিনি পেয়েছিলেন। হ্যাঁ, এই ছিল কবি শঙ্খ ঘোষের জীবন কাহিনী, জীবনের যে সমস্ত তিনি কীর্তিকলাপগুলি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠতম দিক এগুলো। হ্যাঁ, তবে বেশি বিশ্লেষণে আর যাচ্ছি না, কারণ আমাদের সময়টা খুবই সীমিত, তার মধ্যেই আমাদের শেষ করতে হয়। তো সেখানে আমরা একদম পাঠ্য বিষয়ে যে কবিতাটি আছে ওনার লেখা, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই কবিতা আমরা আলোচনা করব, এই কবিতাটি নিয়ে আজকে আলোচনা করব। তবে এই কবিতাটি তিনি ওনার এক মানে কাব্যগ্রন্থ, মূল কাব্যগ্রন্থ যেটা বলতে হয় সেটা হচ্ছে জলই পাষাণ হয়ে আছে, এই কাব্যগ্রন্থ থেকে আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি নেওয়া হয়েছে। কবিতার শিরোনামটি দেখলেই একটু ভাবিয়ে তোলে যে আয় আরও বেঁধে বেঁধে থাকি। হ্যাঁ, এই যে নামকরণ, কারণ আমরা জানি নামকরণের মধ্যে দিয়েই প্রকৃত কবিতা বা প্রবন্ধ বা যে কোনো গ্রন্থ রচনার আমরা ভাববস্তুটা জানতে পারি। কবিতার মধ্যে কি আলোচিত হয়েছে সেই জিনিসটা আমরা জানতে পারি। তো সেইভাবে কবি এখানে নামকরণ করেছেন আয় আরও বেঁধে বেঁধে থাকে। এমন কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যার জন্য কবিতার নামকরণটি এইভাবে হলো? কারণ আগেই বলেছি কবি শঙ্খ ঘোষ ছিলেন আধুনিক কবি, আধুনিক জীবনের কবি, আমাদের কবি। সেখানে আমাদের যে আধুনিক জীবন, আমরা যে আধুনিক বিংশ শতাব্দীর যে সাম্রাজ্যবাদী শক্তি ভারতবর্ষকে আক্রমণ করেছিল, হ্যাঁ, যে বিদেশি শক্তি ভারতবর্ষকে, ইংরেজ শক্তি ভারতবর্ষকে আক্রমণ করেছিল, সেই শক্তির বিরুদ্ধে কবি কিন্তু সাধারণ মানুষের হয়ে লেখাগুলি লিখেছেন। সেখানে দেখা যাচ্ছে যে একটা সাম্রাজ্যবাদী শক্তি যখন ভারতবর্ষের উপর আক্রমণ করেছে তখন মানুষের মধ্যে আর সঙ্গবদ্ধতা রূপটি কিন্তু দেখা যাচ্ছে না, কারণ তারা তাদের ইতিহাস হারিয়ে ফেলেছে, কারণ তারা বেঁচে থাকার মাথা গোঁজার যে কুঁড়ে ঘরটুকু সেটিও পর্যন্ত এই সাম্রাজ্যবাদী শক্তি ধ্বংস করে দিয়েছে। তাই মানুষ আজ বিপন্ন, মানুষ আজ বিপন্ন হয়ে উঠেছে। মানুষ কোথাও থাকার, অন্ন সংগ্রহ কী করে খাবে, কি খাবে তাও কিন্তু জানতে পারছে না। তাই কবি ওই সাধারণ মানুষ, অর্থাৎ একদম শ্রমজীবী সাধারণ মানুষের হয়ে কিন্তু লেখনী ধারণ করেছেন। সেখানে তিনি বলেছেন যে এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয় তাহলে আমাদের কিন্তু ছিন্ন আলাদা হয়ে থাকলে চলবে না, আমাদেরকে একত্রিত হয়ে ওই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই কবি এখানে নামকরণ করেছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই নামকরণটি করা হয়েছে। তাই কবিতা আলোচনা করি, কবিতার মধ্যে আলোচনা করলেই আমরা আলোচনা করে করে যেতে যেতে দেখতে পাবো যে কবি কী বলতে চেয়েছেন কবিতার মধ্যে। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। এখানে পাঠক পাঠিকারা একটা জিনিস একটু খেয়াল করে দেখবে যে কবি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা লাইনে কি বলেছে? ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাদ, মাথার উপর বোমারু প্লেন, পায়ে পায়ে, পায়ের নিচে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। কবি এখানে বলতে চাচ্ছেন যে আমাদের প্রতি মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের চারিপাশে বিপদ সংকুল পরিবেশ, বিপদের হাতছানি। তাই কবি বলছেন আমাদের ডান পাশে ধর, অর্থাৎ যেখান থেকে মাটি ধসে গেছে, অর্থাৎ ওখানে পড়লেই মৃত্যু। বাঁয়ে গিরিখাত, গিরিখাত বলতে পাহাড়ের যে খাদ আর কি, গর্ত, তাকে সেখানে পড়ে গেলে মৃত্যু অনিবার্য। মাথার উপর বোমারু, অর্থাৎ বোমারু প্লেন উঠছে সাম্রাজ্যবাদী শক্তির, যে কোনো মুহূর্তে বোমা বর্ষণ করবে, মৃত্যু অনিবার্য। পায়ে পায়ে হিমানির বাঁধ, অর্থাৎ বরফের তৈরি বাঁধ, বরফের তৈরি বাঁধ, যে কোনো মুহূর্তেই মৃত্যু হাতছানি। পা ফসকে গেলেই মৃত্যু, পা পিছিয়ে গেলেই মৃত্যু, এখানে সেই কথাই বলা হচ্ছে। তাই কবি এখানে আক্ষেপ করেছেন আমাদের পথ নেই কোনো, কোনো রাস্তা নেই, সব রাস্তা যেন বন্ধ, চারিদিকেই যেন মৃত্যুর হাতছানি, যে কোনো মুহূর্তে মৃত্যু জীবনে নেমে আসতে পারে, তারই হাতছানি। আমাদের ঘর গেছে উড়ে, অর্থাৎ
এই সাম্রাজ্যবাদী শক্তি, এই ভয়ঙ্কর শক্তি, এই রক্তক্ষয়ী যুদ্ধ সৃষ্টি করেছে যে শক্তি, যন্ত্রযুগে সৃষ্ট শক্তির, তাদের আক্রমণে, তাদের বোমার আঘাতে আমাদের ঘরগুলো গেছে উড়ে। তারপর কি বলছে? আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। আমরা শিশুদেরকে নিষ্পাপ বলে জানি, ওদের মনে কোনো পাপ জন্মায় না, ওরা ভগবানের জাত হিসেবেই আমরা চিনি। কিন্তু এই সাম্রাজ্যবাদী শক্তি, তাদের বোমার আঘাত, তাদের এই যে রক্তপিপাসু মনোভাব, তার বিরুদ্ধে কিন্তু শিশুরা কিছুই জানে না। কিন্তু দেখা যাচ্ছে ওই ছোট্ট ছোট্ট শিশুরা, যাদের ভবিষ্যৎ এখনও তৈরি হয়নি, আমরা বলি ভবিষ্যতের প্রজন্ম, তাদেরকে দেখা যাচ্ছে যে এই সাম্রাজ্যবাদী শক্তির কবলে পড়ে তাদের মৃত্যু ঘটেছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কবি এখানে একটা বিষয় প্রকাশ করেছেন, একটা প্রশ্ন চিহ্ন পাঠকের কাছে রেখেছেন। তিনি তো সাধারণ মানুষের হয়ে কলম ধরেছেন। এখানে শ্রমজীবী সাধারণ মানুষ, যারা না খেতে পেয়ে, মাথার উপর কোনো ছাদ নেই, থাকার কোনো নিশ্চিত জায়গা নেই, তাদের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন। তিনি সেখানে বলছেন যে যেভাবে শিশুরা তাদের মারা গেছে, তাদের ভবিষ্যৎ মারা গেছে, ঠিক সেইভাবে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি এখানে বলছেন আমাদের আর কোনো পথ নেই। আমরা যদি একা একা থাকি, আমরা যদি লুকিয়ে বেড়াই, আমরা যদি পালিয়ে বেড়াই, তাহলে আমাদের আর বাঁচার কোনো পথ নেই। যে কোনো মুহূর্তেই আমরা মৃত্যুর করে ঢলে পড়তে পারি। তাই এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয়, তাহলে আমাদের একা একা থাকলে চলবে না, আমাদেরকে একত্রিত হয়ে ওই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই কবি এখানে ওই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষদেরকে আহ্বান জানিয়েছেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ কাছাকাছি দলবদ্ধ হয়ে থাকি। সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে একা রুখে না দাঁড়িয়ে যদি একত্রিত হয়ে রুখে দাঁড়াই, তবেই কিন্তু জয় নিশ্চিত। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। কবি বলছেন, এখানে আক্ষেপ প্রকাশ করেছেন কবি। কি বলছেন? যে আমাদের কোনো ইতিহাস নেই, কারণ ইতিহাস না থাকারই কথা। কারণ ইতিহাসটা সম্পূর্ণরূপে পরিচালিত হয় শাসক শ্রেণীর হাতে, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তি যারা দেশের উপর তাদের শাসনভার কায়েম করেছে, তাদের হাতে কিন্তু আমাদের ইতিহাস বন্দী হয়ে আছে। কারণ আমরা যদি কোনো ভালো কাজ করে থাকি, সেটা তারা প্রকাশ করতে দেবে না। এখানে মিথ্যাচারে ভর্তি যে সাম্রাজ্যবাদী শক্তি, তাদের যে শাসন কাল চলছে, তারা যে শাসন চালাচ্ছে, এখানে তারই ইতিহাস কিন্তু বর্ণিত হয়েছে। মিথ্যাচার, ভ্রষ্টাচার, এই ইতিহাস এখানে পরিলক্ষিত হয়েছে, তাদেরই ইতিহাস চলছে। আর এই যে খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষ, তাদের কোনো ইতিহাস কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না। এই কারণেই পাচ্ছে না, কারণ যেহেতু সম্পূর্ণ পৃথিবীটা বলতে গেলে মিথ্যা দিয়ে মোড়া, এখানে সত্যির কোনো স্থান নেই। তাই আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ মিথ্যাচারে ভর্তিত, ভ্রষ্টাচারে ভর্তি। আমাদের ইতিহাস তো এখানে পরিলক্ষিত হবে না, সত্য তো এখানে আসবে না। আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে। আমরা ফিরছি দৌড়ে দৌড়ে। এখানে কবি সেই ভুভুক্ষু মানুষের কথা, যারা খেতে না পেয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, যাদের বাসস্থান নেই, যাদের শিশুদের ভবিষ্যৎ নেই, শিশুরা যুদ্ধের কবলে পড়ে মৃত্যুবরণ করেছে, সেই সমস্ত হতদরিদ্র মানুষ, ভীতপ্রায় মানুষ, ভয়ে আদমরা হয়ে আছে যে মানুষগুলো, অর্থাৎ বেঁচে থেকেও মরে গেছে যে মানুষগুলো, তাদের কথা বলছে। আমরা ভিখারি 12 মাস ভিক্ষাবৃত্তি, কারণ সাম্রাজ্যবাদী কিছু শক্তি আছে, তাদের হাতেই তো সমাজটা বন্দী হয়ে আছে। সাধারণ মানুষ তো খেতে পায় না, যারা ভিখারি তারা চিরকাল ভিখারি বৃত্তি করে বেড়াচ্ছে। সেখানে সেই মানুষদের কথা বলছে যে রোদ বৃষ্টি ঝড় যাই আসুক না কেন, তাদের কিন্তু পেটে অন্ন জোগাতে ভিক্ষাবৃত্তি দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে হয়েছে। হ্যাঁ, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, এই খোঁজ রাখার তাদের
সময় নেই, কারণ পেটের জ্বালা যে বড় জ্বালা, সেই জ্বালা মেটাতে গেলে কোথায় কি ঘটছে সেগুলো তো আর মাথায় আসে না। আমরা ফিরছি দৌড়ে দৌড়ে, কারণ আমরা ভিখারি, আমরা শ্রমজীবী সাধারণ মানুষ। আমাদের কোনো ভবিষ্যৎ নেই, আমাদের কোনো ইতিহাস নেই। এখানে সেই সমস্ত মানুষ যারা দুমুঠো অন্যের জন্য ঘুরে বেড়াচ্ছে দৌড়ে দৌড়ে, এখানে সেই কথাই বলছেন কবি। কিছুই কোথাও যদি নেই, তবুও তো কজন আছি বাকি। খুবই একটা ইম্পর্টেন্ট লাইন এখানে কবি বলছেন। যাক, সব ধ্বংস হয়ে যাক, সব কিছু শেষ হয়ে যাক, তবুও শুভবুদ্ধি শুভবুদ্ধি সম্পন্ন কয়েকজন মানুষ তো আমরা আছি। এই কয়েকজন মানুষকে নিয়ে আমরা বলছি কিছু কোথাও যদি নেই, তবুও তো কজন আছি বাকি। আয়, আরও হাতে হাত রেখে আয়, আরও বেঁধে বেঁধে থাকি। কবি বলছেন এই যে শুভবুদ্ধি সম্পন্ন কজন মানুষ আমরা আছি, আমরা যদি, আমরা হচ্ছি সমাজ তৈরির কারিগর। এই কজন মিলে যদি আমরা, এই শুভবুদ্ধি সম্পন্ন কজন মানুষ আমরা যদি দলবদ্ধ হয়ে, এই যে দিশাহীন মানুষ, দিশাহারা যে সমস্ত মানুষ যারা তাদের বাঁচার সম্বলটুকু হারিয়ে ফেলেছে, বেঁচে বেঁচে থেকেও যারা মরে আছে, তাদের মধ্যেও যদি সামান্য শুভবুদ্ধি আমরা প্রবেশ করাতে পারি, তাদের যদি বোঝাতে পারি এবং দলবদ্ধ হয়ে যদি আমরা থাকতে পারি, তবেই কিন্তু আমরা এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো এবং আমাদের ইতিহাসটাকে আমরা আবার নতুন করে উদ্ধার করতে পারবো। এই কথাই কিন্তু কবি এখানে বলেছেন। তাই একা একা না থেকে নয়, যে কোনো কাজে দলবদ্ধ হয়ে যদি আমরা প্রতিবাদ করতে পারি, তবেই কিন্তু আমরা সমাজের বুকে টিকে থাকতে পারবো। কারণ একটু যদি আমাদের ইতিহাস ঘাঁটতে গেলে দেখা যায়, সেখানে দেখব যখন আমরা বন্য প্রাণী বনে বাস করতাম, আদিম যুগের মানুষের কথা বলছি, সেখানে দেখা যাচ্ছে মানুষ যখন শিকার করত, তখন কিন্তু দলবদ্ধভাবে শিকার করত, একা একা শিকার করতে পারতো না। বন্য জন্তুদের হিংস্রতার কবলে পড়ে কিন্তু অনেকেই মারা গিয়েছিল। তারপরে মানুষ নিজেদের বুদ্ধির বলে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু দলবদ্ধ হয়ে যে কোনো হিংস্র প্রাণীকে তারা ধ্বংসবধ করতে পেরেছে। ঠিক সেইভাবে পরিবার তৈরি করে একসাথে দলবদ্ধ হয়ে থেকে যদি যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি, তবেই আমাদের জয় নিশ্চিত। এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। এই ছিল আজকের কবিতার আলোচ্য বিষয়। তাই সবাইকে বলি যে অবশ্যই কবিতাটি পড়বে, মনোযোগ সহকারে পড়বে, কারণ কবিতার লাইন তুলে প্রশ্ন হয়। আমি নেক্সট ক্লাসে এই প্রশ্ন কী প্রশ্ন হতে পারে বা আসতে পারে পরীক্ষায়, সম্ভাব্য প্রশ্ন, সেগুলো নিয়ে আমি আলোচনা করব নিশ্চিত। সবাই ভালো থাকবে এবং অবশ্যই শেয়ার করতে ভুলবে না। যত গুরুত্ব সহকারে তোমরা এই পোস্টটিকে সবার কাছে পাঠিয়ে দিতে পারবে, সবাই অতি উপকৃত হবে। এই বলে আজকের পাঠ এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।